হ্যালো ফুটবল ফ্যামিলি, কেমন আছেন সবাই? আপনাদের জন্য অনফিল্ডের পর্দায় নতুন আয়োজন। বিগত 7 দিনে 24 ঘন্টায় ফুটবলের মাঠে আনাচে কানাচে ঘটে গেছে যত ঘটনা, সব কিছুর পাঁচমিশালি এক জায়গায় সপ্তাহের সেরা পাঁচ হট টপিক নিয়ে, হট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি 24/7 ফুটবল নিয়ে। শুরুটা করতে চাই আর্জেন্টিনা বনাম ব্রাজিল ম্যাচ দিয়ে। আর্জেন্টিনা এবং ব্রাজিল দুই দলই মাঠে নেমেছিল এই দিনেই, এবং আর্জেন্টিনা ব্রাজিল হোঁচট খেয়েছে দুই দলই তাদের প্রতিপক্ষদের কাছে। আর্জেন্টিনা হেরেই তো গেল এবং ভেনেজুয়েলার কাছে 1-1 গোলে ড্র করলো ব্রাজিল। আর্জেন্টিনা যে ম্যাচটি ছিল প্যারাগুয়ের বিপক্ষে, সেই প্যারাগুয়ের যদি প্রতিপক্ষদের আপনি তালিকা দেখেন, তারা লাস্ট যে ম্যাচগুলো খেলেছে সেখানে তারা যে আসলে ভেনেজুয়েলাকে 2-1 গোলে হারিয়েছে, ইকুয়েডরের সাথে 0-0 গোলে ড্র করেছে, এবং এই ব্রাজিল দলকে তারা 1-0 গোলে হারিয়েছে, এবং উরুগুয়ের সাথেও কিন্তু তারা 0-0 গোলে ড্র করেছে। অর্থাৎ আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের নামার আগে আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ জানানোর জন্য, বিশ্ব চ্যাম্পিয়নদের চ্যালেঞ্জ জানানোর জন্য যথেষ্ট রসদ কিন্তু ছিল এই প্যারাগুয়ে দলটার কাছে, এবং তারা মাঠে তার শতভাগ কিন্তু দেখিয়েছে। তারা বিশ্ব চ্যাম্পিয়নকে পিছিয়ে পড়েও হারিয়ে দিয়েছে। ম্যাচের শুরুতে 11 মিনিটেই কিন্তু লাউতারো মার্টিনেজের গোলে আর্জেন্টিনা এগিয়ে যাওয়ার পরে সানাব্রিয়ার চমৎকার একটি কিন্তু বাইসাইকেল গোলে ম্যাচে ফেরে প্যারাগুয়ে, এবং ম্যাচটা জিতেও তারা ওভাবেই নিয়েছিল। এবং আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন, তারা হেরে গেলেও ড্র করেছে ব্রাজিল, এবং তারা যে ম্যাচটি ড্র করেছে ব্রাজিল, আসলে রাফিনিয়া চমৎকার ছন্দে আছেন, বার্সেলোনার স্টার বয় রাফিনিয়া চমৎকার ছন্দে আছেন, তিনি গোলও করেছেন এই ম্যাচটাতে। এবং ভিনিসিয়াস জুনিয়র, যার আসলে ব্যালন ডি'অর নিয়ে অনেক ধরনের বিতর্ক চলছিল, সেই ব্যালন ডি'অরের যে ঘটনা, তার পরবর্তীতে তিনি প্রথমবারের মতো ন্যাশনাল ডিউটিতে মাঠে নামলেন এবং পেনাল্টি পেয়েছিলেন তিনি একটা, গোল করতে পারেননি। মাঠে নামাটা কিন্তু ওভাবে সুখকর হলো না ভিনিসিয়াস জুনিয়রের জন্য। এবং আমরা যদি একটু পয়েন্টস টেবিলের দিকে এবারে তাকাতে চাই, পয়েন্টস টেবিলের এখনও কিন্তু ম্যাচ হেরে যাওয়ার পরেও শীর্ষস্থানে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, 2 নম্বরে আছে কলম্বিয়া। ব্রাজিল শুরুতে ধুঁকছিল, তবে টানা 3 জয় না পেলেও তারা কিন্তু আসলে অনেকটাই আসলে উপরে উঠে এসেছে। এক সময় 7 নম্বরে 6-7 নম্বরে তারা ছিল, বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে কিনা তা নিয়েও কিন্তু একটা দুশ্চিন্তার মধ্যে সেলেকাওদের থাকতে হচ্ছিল, তবে তারা কিন্তু ঘুরে দাঁড়িয়ে এখন এসেছে 3 নম্বরে, এবং তাদের পয়েন্টস টেবিলে আর্জেন্টিনার সাথে ব্যবধানটা কিন্তু 5 পয়েন্টের। 22 পয়েন্ট নিয়ে সবার উপরে আছে আর্জেন্টিনা, তারপরে 19 পয়েন্ট নিয়ে আছে কলম্বিয়া, এবং ব্রাজিলের পয়েন্ট হচ্ছে 17। দারুণ ফুটবল খেলছিল উরুগুয়ে, যদিও তারা আছে পয়েন্টস টেবিলের 4 নম্বরে 16 পয়েন্ট নিয়ে। এবং 5 এবং 6 নম্বরে আছে যথাক্রমে ইকুয়েডর এবং প্যারাগুয়ে, এবং 7 নম্বরে আছে ভেনেজুয়েলা। এই যে 6-7-এর যে ব্যাটেল, সেখানে কিন্তু আসলে মানে কোন দল যাবে এই মূল পর্বে সরাসরি খেলতে পারবে সেটা কিন্তু দেখতে হবে, এবং সামনে যে ম্যাচগুলো রয়েছে সেখানে আমরা ওভাবে আসলে দেখার চেষ্টা করব। আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচ নিয়ে মানে কথা বলছিলাম আমরা, এবারে একটু আমরা আসলে আসতে চাইবো দেশের ফুটবলে। বাংলাদেশ জাতীয় দল তারা কিন্তু হেরে গেছে মালদ্বীপের কাছে, সেই মালদ্বীপ যারা কিনা লাস্টে একটি বছর ফুটবলের বাইরে ছিল, সেই মালদ্বীপ দল যখন বাংলাদেশে আসার পরে প্রথম ম্যাচে কিন্তু বাংলাদেশকে তারা 1-0 গোলে হারিয়ে দিল। এবং আমরা যদি একটু কথা বলতে চাই, তাহলে আমরা যদি ম্যাচটা দেখি তাহলে দেখে থাকবো যে আসলে এই যে বাংলাদেশ দলের প্রভাব প্রতিপত্তি ম্যাচে কিন্তু আসলে বেশি ছিল, কিন্তু যে কাজটা সেটা কিন্তু করে দিতে পেরেছে সেই মালদ্বীপ দলটা। এবং মালদ্বীপে যিনি কোচ, তিনি আসলে এই 2 নম্বর ম্যাচ যেটি আগামীকাল অর্থাৎ 16 তারিখে, সেখানে মাঠে নামার আগে তিনি বলেছেন যে হচ্ছে বাংলাদেশকে তিনি দেখাতে চান যে ফুটবল আসলে কিভাবে খেলতে হয়, অর্থাৎ প্রথম ম্যাচে যেভাবে তার দল ফুটবল খেলেছে সেটা নিয়ে আসলে তিনি সন্তুষ্ট নন। এবং এই কারণেই বাংলাদেশের যারা মুরসালিনরা রয়েছেন, রাকিবরা রয়েছেন, ফাহিমরা রয়েছেন, তারা প্রভাব প্রতিপত্তি বিস্তার করলেও যেহেতু গোল স্কোরিংয়ের যে চান্স পেয়েছিল অনেকগুলো তারা করতে পারেনি, সেই কারণে কিন্তু তারা আসলে বাংলাদেশের যিনি হেড কোচ হাভিয়ার কাবরেরা, তিনি কিন্তু আসলে একটু হতাশই হয়েছেন। প্রেস কনফারেন্সে তিনি যেমনটা বলার চেষ্টা করেছেন। 3 নাম্বার পয়েন্টে আমরা এবার একটু আসতে চাইবো। 3 নম্বর পয়েন্টে যদি আমরা আসি, তাহলে দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনে কাকে দেখতে পাচ্ছেন, সেরহিও রামোসকে দেখতে পাচ্ছেন। রিয়াল মাদ্রিদে 16টি বছর কাটানোর পর 2021 সালে কিন্তু তিনি বেরিয়ে গিয়েছিলেন রিয়াল মাদ্রিদ থেকে, এবং এই রিয়াল মাদ্রিদ তারকা, রিয়াল মাদ্রিদ কিংবদন্তিরই কিন্তু আসলে রিয়াল মাদ্রিদে ফেরার আবার একটি গুঞ্জন তৈরি হয়েছে। রিয়াল মাদ্রিদের হয়ে তিনি যখন আসলে বেরিয়ে যাচ্ছিলেন, ফেয়ারওয়েল কিন্তু তিনি বলেননি, তিনি বলেছিলেন আই ওয়ন্ট সে গুড বাই, আই উইল জাস্ট সে সি ইউ সুন বিকজ আই উইল বি ব্যাক। অর্থাৎ ফিরে আসার কোনো একটা জায়গা থেকে ফিরে আসার একটা তাড়না মনে হয় তার মধ্যে ছিল, এবং সেই সিচুয়েশন কিন্তু তৈরি হয়েছে। কারণ রিয়াল মাদ্রিদের ব্যাক লাইন, ডিফেন্স লাইন যদি আপনারা একটু দেখেন, তাহলে দেখবেন যে কারভাহাল কিন্তু সিজন যে শেষ হয়ে গেছে ইনজুরিতে পড়ে, এবং মিলিটাও তারও সিজনটা শেষ হয়ে গেছে ইনজুরিতে পড়ে। আলাবা কবে ফিরবেন জানা নেই। চুয়ামেনি থার্ড সেন্টার ব্যাক হিসেবে তাকে ব্যবহার করা হচ্ছিল, কিন্তু আসলে তিনিও ইনজুরিতে পড়েছেন। অর্থাৎ রিয়াল মাদ্রিদের ব্যাকলাইনে কিন্তু একেবারে শূন্যতা চলছে, কারণ একমাত্র স্টার্টেড যিনি সেন্টার ব্যাক রয়েছেন তিনি হচ্ছে রুদিগার, তাছাড়া আর কেউই কিন্তু নাই। এমত অবস্থায় তারা কিন্তু আসলে একাডেমিক প্লেয়ার দিয়ে লাস্ট ম্যাচ চালিয়েছে। তবে
রিয়াল মাদ্রিদ যেমন মানের দল, তারা আসলে স্টার কোনো সাইনিং করাতে চাইবে এবং সেই জায়গায় আসলে কিন্তু আবারও শোনা যাচ্ছে সেরহিও রামোসের নাম। আপনারা কমেন্ট বক্সে আসলে জানাতে পারেন যে রামোসকে রিয়াল মাদ্রিদে আবারও আপনারা দেখতে চান কিনা বা তার আসার সম্ভাবনাটি কতটুকু রয়েছে। 4 নাম্বার পয়েন্টটা, টপ 5-এর 4 নাম্বার পয়েন্টটা আমরা যদি একটু যাওয়ার চেষ্টা করি, তাহলে বার্সেলোনা উড়ন্ত ফর্মে থাকা দুরন্ত বার্সেলোনা কিন্তু হেরে গেছে রিয়াল সোসিয়েদাদের কাছে 1-0 গোলে। এবং যে 2-3টি ম্যাচ বার্সেলোনা এবার আসলে হেরেছে, আপনারা যদি লাস্ট দুটো ম্যাচ হারার পরিসংখ্যানটা দেখেন তাহলে দেখবেন লামিন ইয়ামাল যে ম্যাচগুলোতে আসলে খেলছেন না সেই ম্যাচগুলো বার্সেলোনা আসলে হেরে যাচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সো এই যে কথাটা, লামিন ইয়ামালের প্রভাব বার্সেলোনার এই ম্যাচগুলোতে আসলে কতটুকু আমরা এখান থেকে বুঝতে পারি। সুতরাং লামিন ইয়ামাল তিনি একটা ছোটোখাটো ইনজুরিতেই পড়েছিলেন, তিনি ফেরত আসবেন সামনের ম্যাচগুলোতেই। এবং তাছাড়া বার্সেলোনার যে ইনজুরি প্রবণতা সেটা কিন্তু রয়েছে, তবে সপ্ত প্রতিকূলতাকে কাটিয়েও কিন্তু হ্যান্সি ফ্লিক তিনি বার্সেলোনাকে আসলে চমৎকার ফুটবলটা খেলাচ্ছেন বলে আমরা আসলে দেখতে পাচ্ছি। আমরা যদি একটু পয়েন্টস টেবিলের দিকে তাকাই তাহলে দেখব 13টি ম্যাচ বার্সেলোনা খেলেছে এবং 13টি ম্যাচে 28 গোল ডিফারেন্স। গোল ডিফারেন্স হচ্ছে গোল খাওয়া এবং গোলটা আসলে দেওয়া, এই দুইটা ডিফারেন্স হচ্ছে 28 প্লাস 28 এবং 33 পয়েন্ট নিয়ে তারা কিন্তু সবার উপরে রয়েছে। 2 নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ, 12টা ম্যাচ খেলেছে তারা, বার্সেলোনা থেকে একটা ম্যাচ কম খেলেছে এবং তাদের গোল ডিফারেন্স 14। কোথায় বার্সেলোনার 28, কোথায় রিয়াল মাদ্রিদের 14 এবং তাদের পয়েন্ট সংখ্যা হচ্ছে 27, অর্থাৎ এক ম্যাচ কম খেলে 6 পয়েন্টে পিছিয়ে আছে। হয়তো যদি পরবর্তী ম্যাচ জিতে যায় তাহলে 3 পয়েন্টের ব্যবধানে সেটা চলে আসবে। এবং বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ এই দুই দলেরই অনেক ধরনের ইনজুরি প্রবণতা রয়েছে, অনেক ইনজুর্ড স্কোয়াড দুই দলেরই। তবে হ্যান্সি ফ্লিক যেভাবে আসলে বার্সেলোনাকে এগিয়ে নিয়েছেন, দিস ইজ সুপ্রিম এবং ইনসেন। এটা আসলে এই কথা বলতে বলতে বার্সেলোনারই আর একজন কিংবদন্তি কোচ, কিংবদন্তি প্লেয়ার, ম্যানচেস্টার সিটিকে যিনি এখন ম্যানেজ করছেন, পেপ গার্দিওলা, তার দলের কথা বলতে হয়। তার এত বছরের ক্যারিয়ারে এই প্রথমবারের মতো কিন্তু তিনি একটানা চারটি ম্যাচ হেরে গিয়েছেন এবং ম্যানচেস্টার সিটি তারা আসলে একটানা 4টি ম্যাচ হেরে গেছে। প্রথমটা তারা সবশেষ যে ম্যাচটা হেরেছে সেটা হচ্ছে ব্রাইটনের সাথে 2-1 গোলে হেরেছে, তার আগে স্পোর্টিংয়ের কাছে 4-1 গোলে হেরেছে, বোর্নমাউথের কাছে 2-1 গোলে হেরেছে, টটেনহামের কাছেও 2-1 গোলের ব্যবধানে হেরেছে। এবং এই যে তাদের যে আসলে একটা অপয়া যাত্রা, সেটার যে শুরু হয়েছে টটেনহামের কাছ থেকে হেরে, আগামী ম্যাচ আবার টটেনহামের সাথেই। তো এই যে পয়া যাত্রার দিকে আবার ইতিবাচক সূচনা তারা করবে কিনা, টটেনহাম যাদের কাছে হেরে এই জিনিসটা আসলে শুরু হয়েছিল, এই কার্সটা শুরু হয়েছিল, তাদেরকে হারিয়েই আবার মূল ট্র্যাকে ম্যানচেস্টার সিটি ফিরে আসবে কিনা সেটাও কিন্তু একটা আলোচনার বিষয়। এবং তার পরবর্তীতে 5 নাম্বার, এই উইকের হট নিউজ যেটা 5 নাম্বার, সেখানে আমরা যদি একটু যেতে চাই তাহলে ফুটবলে ভারের পরিবর্তে আসতে যাচ্ছে FVS, অর্থাৎ ফুটবল ভিডিও সাপোর্ট। এবং এটি আসলে কি জিনিস আপনাদেরকে একটু বলার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। আমরা ক্রিকেটে যেমনটা দেখে থাকি, প্রতিটি দলের কাছে 2টি করে রিভিউ থাকে এবং এই রিভিউগুলো মোটা দাগে 2টি করে রিভিউ যে থাকে সেটি হচ্ছে আসলে তারা ব্যবহার করে আম্পায়ারের কোনো সিদ্ধান্ত যদি পছন্দ না হয় সেক্ষেত্রে তারা যেটি করে যে রিভিউ নিয়ে নেয় এবং থার্ড আম্পায়ারের কাছে জানায়। এবং এই যে ধারণাটি, এই কনসেপ্টটি কিন্তু আসলে ফুটবলে আসলে ব্যবহৃত হবে বলে ফুটবলে এখন এটি পরীক্ষামূলকভাবে চলছে। আন্ডার-20 এবং আন্ডার-17 মেয়েদের যে ওয়ার্ল্ড কাপ হয়ে গেছে, আমরা সেখানে তার বাস্তবায়ন আসলে দেখতে পেয়েছি। এবং এখানে যেটার কারণ এটা হচ্ছে, কারণ অনেকে বলে থাকছেন যে ভারে আসলে অনেক টাইম কিল করছে, অনেক টাইম নষ্ট হচ্ছে। এবং এই যে FVS যদি আনা হয় তাহলে প্রত্যেক কোচেরা এটা আসলে ব্যবহার করতে পারবেন, কোচেদের হাতেই থাকবে FVS ব্যবহার করার ক্ষমতা। এবং যদি তাদের যে আসলে চ্যালেঞ্জটা সঠিক হয়ে থাকে তাহলে এটা রিটেইন করা হবে এবং যদি ভুল হয়ে থাকে তাহলে একটা করে চ্যালেঞ্জ কমে যাবে। এবং এটি আসলে কেমন হতে পারে, আপনাদের কি মনে হচ্ছে ভারী থাকা বেটার ছিল নাকি হচ্ছে FBS আসাতে সেটা বেটার হতে যাচ্ছে? কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাইবে। এবং একই সাথে আমাদের এর পরবর্তী এপিসোডে কিন্তু যুক্ত হবে কোশ্চেন আনসার সেগমেন্ট। তো সেক্ষেত্রে আপনাদের প্রশ্ন কিন্তু আমরা আশা করব কমেন্ট বক্সে, এবং আজকে আপনারা যে প্রশ্নগুলো করছেন এই কন্টেন্টের কমেন্ট বক্সে সেগুলোর উত্তর কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করব পরবর্তী এপিসোডে। তো এই সপ্তাহে ছিল এই ম্যাচগুলো, এই কথাগুলো, এই সেরা 5টি নিউজ। পরবর্তী সপ্তাহে আশা করব আপনাদের সাথে আবারও দেখা হবে এই সপ্তাহের চলমান সপ্তাহের সেরা 5টি নিউজ নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।